ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি রাশেদুল হাসান সহ ৩ জনকে আটকের পর রাজধানীর ধানমন্ডিতে জামায়াতের একটি গোপন অফিসে অভিযান চালিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় এখন পর্যন্ত ২০৭টি মামলা হয়েছে। মোট গ্রেপ্তার ২৫৩৬ জন। শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ সিডিএমপির মিডিয়া সেল থেকে এই সংখ্যা জানানো হয়। রাজধানীর বিভিন্ন এলাকায় সহিংসতাকারীদের ধরতে অভিযান এখনো অব্যাহত রয়েছে। জানানো হয়, প্রতিটি সহিংসতার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার না করা পর্যন্ত চলবে অভিযান। বিজ্ঞ আদালত এই শিশুকে 7 দিনের রিমান্ড দিয়েছে। আর এই ছেলেটা হচ্ছে গোল্ডেন জিপিএ পাই পাওয়া একটা ছেলে, মাত্র ঢাকা কলেজে ভর্তি হয়েছে, একটা মেরিটিয়াস স্টুডেন্ট। কিন্তু এই যে 7 দিন তাকে রিমান্ড দেওয়া হয়েছে, তার এটা শারীরিক এবং মানসিকভাবে তাকে যে হেনস্থা করা হবে, তার এটা শিশু আইনের পরিপন্থী এবং মৌলিক অধিকার ও মানবাধিকারের পরিপন্থী। রেমিটেন্স না পাঠালে দেশে আসতে দেওয়া হবে না, এমন খবরের জবাব দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ ধরনের গুজব ও অপপ্রচার বিশ্বাস না করার আহ্বান জানিয়েছেন তিনি। প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও পরজন্য অনুরোধ করতে চাই, এই মিথ্যা গুজবে আপনারা কান দিবেন না। রেমিটেন্স যারা পাঠানোর বিরুদ্ধে অপপ্রচার করছেন, রেমিটেন্স আপনারা যদি বাংলাদেশে 6 মাস না পাঠান বা আপনারা যদি বৈধ পথে না পাঠান, এই ক্ষতিটা কার হবে? এই ক্ষতিটা হবে আমাদের প্রবাসী ভাই বোনদের পরিবারের, আমাদের দেশের সামগ্রিক উন্নয়নের ক্ষতি হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কয়টা নিউজ আপনাদের দিব। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। সর্বপ্রথম যে নিউজটা দেব সেটা হলো, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম গত 8 দিন যাবৎ নিখোঁজ ছিলেন, কিন্তু গতকাল যমুনা টেলিভিশনের নিউজে দেখলাম যে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তো অনেকে হাফেজ রাশেদুল ইসলামের সন্ধান চেয়েছিলেন, তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিলাম যে রাশেদুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তার সন্ধান মিলেছে। তো প্রিয় দর্শক, রাশেদুল ইসলাম সহ 3 জনকে গ্রেপ্তার করার পর ওই 3 জনার তথ্যের ভিত্তিতে রাজধানীর ধানমন্ডিতে জামাতের গোপন অফিসের সন্ধান পায় পুলিশ। সেখানে অভিযান চালিয়ে জিআরডি বই, দেশীয় অস্ত্র, হাত বোমা উদ্ধার করেছে। বিস্তারিত যমুনা টেলিভিশনের প্রতিবেদনে। শহীদ ফান্ড এখানে 5215 টাকা, এখানে ওই 2 জনের সিগনেচার। মহিলা বিভাগীয় ব্যয়, এমন আরও নানান রসিদ আর ডোনেশন আনার আলামত জামায়াতের ধানমন্ডির গোপন এ কার্যালয়ে। জিহাদি নানা বই, লিফলেট দিয়ে ঠাসা অফিসটি। পুলিশ বলছে, দেশীয় এই অস্ত্র আর 11টি হাতবোমা অভিযানের পর পাওয়া গেছে এখানে। জামায়াত এবং ইসলামী ছাত্র শিবিরের 3 জনকে আটকের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই এই ভবনের এই জায়গাটিতে আসে সিটিটিসি, এবং তার আসার আগেই আমরা যেটি দেখতে পাচ্ছি, এই অংশটি ভেঙে এখান থেকে যারা এই অফিসে ছিল তারা সবাই এখান থেকে পালিয়ে চলে যায়। এই অফিস থেকে কিভাবে বের হয়ে যাবে পুলিশের উপস্থিতি টের পেলে তার একটি গোপন সুড়ঙ্গ পথ এখানে তৈরি করে রেখেছে। সিটিটিসি বলছে, কোটা আন্দোলন ঘিরে সহিংসতার সমন্বয় করা হয়েছিল এখান থেকে। আটকদের জিজ্ঞাসাবাদে এর সপক্ষে জবানবন্দি পাওয়া গেছে বলেও জানান সিটিটিসি প্রধান। এই অফিস থেকেই তারা বিভিন্ন জায়গায় তারা ফান্ড দিয়েছে, এই অফিস থেকে তারা নির্দেশনা দিয়েছে, এবং যারা বিভিন্ন তাদের যে ডোনার, তাদের যে সদস্যদের চাঁদা, তারা এই অফিসে রিসিভ করেছে এবং এখান থেকে, এবং এই আন্দোলনকে কেন্দ্র করে বেশ কিছু বড় বড় ডোনার তহবিল দিয়ে টাকা দিয়েছে, তাদের নামধাম আমরা পেয়েছি। তো দর্শক, আপনারা যমুনা টেলিভিশনের প্রতিবেদনটা দেখলেন। তো এই একই নিউজ করেছে এটিএন বাংলা। তো এটিএন বাংলা তাদের প্রতিবেদনের হেডলাইনটা দিছে এরকম, যে যেভাবে সন্ধান পাওয়া গেল জামাতের গোপন আস্তানা। আর যমুনা টেলিভিশন শিরোনাম দিয়েছে, রাজধানীতে জামাতের গোপন অফিসের সন্ধান। তো দর্শক, এটিএন নিউজের ওই প্রতিবেদনে কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন যে, জামাত ইসলামের কোষাধ্যক্ষকে গ্রেপ্তার করার পর তাকে জিজ্ঞাসাবাদে জামাতের এই গোপন আস্তানার আমরা সন্ধান পাই। এই অফিসটি ঢাকা মহানগরে এবং কেন্দ্রীয় অফিস হিসাবে পরিচালিত হতো গত 5 বছর ধরে, এবং এই গোপন আস্তানায় অভিযান চালিয়ে অনেক আলামত আমরা পেয়েছি। সম্প্রতি কোটা আন্দোলনের যে সহিংসতা চালানো হয়েছে, দেশীয় অস্ত্র, তার সব কিছু আমরা এই গোপন আস্তানায় পাই। গতকাল রাতে আমরা জামাতে ইসলামের ঢাকা মহানগরের কোষাধ্যক্ষকে আমরা গ্রেপ্তার করি এবং তাদের তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে তাদের এই গোপন আস্তানার কথা তারা জিজ্ঞাসাবাদে স্বীকার করে
এবং তাদেরকে নিয়ে আমরা এই অভিযান পরিচালনা করি। এবং আপনারা দেখেছেন এটা জামাতে ইসলামের ঢাকা মহানগর এবং কেন্দ্রীয় অফিস হিসাবে এই অফিসটি ব্যবহৃত হয় এবং এই অফিসে আমরা অনেক আলামত পেয়েছি। তার মধ্যে এই সাম্প্রতিক নাশকতায় তারা যে সকল দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করেছে, ভাঙচুর, নাশকতা, পুলিশের উপরে আক্রমণের জন্য তারা চাপাতি, ছুরি, লাঠি এবং এরকম বেশ কিছু উদ্ধার করেছি। পাশাপাশি হাতে তৈরি বোমাও আমরা বেশ কিছু উদ্ধার করেছি এই আস্তানা থেকে। এবং এই আস্তানা থেকেই এই সাম্প্রতিক কোটা বিরোধী আন্দোলনের সুযোগে জামাত শিবির ঢাকার শহরে যে তাণ্ডব চালিয়েছে, যে পুলিশকে হত্যা করেছে, ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে, মেট্রো রেল সহ বিটিভি ভবন, সকল হামলার নির্দেশনা সহ সমন্বয় তারা এই অফিস থেকে করেছে বলে আমরা জানতে পেরেছি। এবং এখান থেকেই এই আন্দোলনকে কেন্দ্র করে তাদের নাশকতায় যারা অংশগ্রহণ করেছিল এবং বিভিন্ন জায়গা থেকে তারা এই অফিস থেকে তহবিল সরবরাহ করেছে, এই অফিসে রিসিভ করেছে। আপনারা জানেন এই সংক্রান্ত আমরা বিপুল ডকুমেন্টস আমরা এই অফিস থেকে পেয়েছি ইতিমধ্যেই। তো দর্শক, আপনারা শুনলেন যে মেট্রো রেল, বিটিভি ভবন, যতগুলো নাশকতা করা হয়েছে সব কিছুর নির্দেশনা এই অফিস থেকেই দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। তো তাহলে ওই একই মামলায় দেখেন ভিপি নূর 5 দিনের রিমান্ডে, আন্দোলন রহমান পার্থ 5 দিনের রিমান্ডে, তারপরে গণ অধিকার পরিষদের আরেক নেতা তারেক সেও রিমান্ডে, বিএনপির 2 জন নেতা রিমান্ডে, তারপরে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল তিনিও রিমান্ডে, আবু তাহের তিনিও রিমান্ডে, এমনকি 17 বছরের একটা শিশুকেও 7 দিন রিমান্ড দেওয়া হয়েছে। এই বিষয় নিয়ে সমকাল একটা প্রতিবেদন করেছেন। বিজ্ঞ আদালত এই শিশুকে 7 দিনের রিমান্ড দিয়েছে, আইন এটাকে করে না। আর এই ছেলেটা হচ্ছে গোল্ডেন জিপিএ পাই পাওয়া একটা ছেলে, মাত্র ঢাকা কলেজে ভর্তি হয়েছে, একটা মেরিটিয়াস স্টুডেন্ট। কিন্তু এই যে 7 দিন তাকে রিমান্ড দেওয়া হয়েছে, তার এটা শারীরিক এবং মানসিকভাবে তাকে যে হেনস্থা করা হবে, তার এটা শিশু আইনের পরিপন্থী এবং মৌলিক অধিকার ও মানবাধিকারেরও পরিপন্থী। তার জন্ম আমরা আদালতে জমা দিয়েছি, তার বয়স হচ্ছে মাত্র 17 বছর, কিন্তু তাকে আজকে 7 দিনের রিমান্ড নেওয়া হয়েছে। আমরা 4 দিন থেকে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে অপেক্ষা করতাম। একবার থানায় যেতাম, থানা বলে আমাদের কাছে নাই, ডিবিতে যেতাম, ডিবি বলে আমাদের কাছে নাই, কিন্তু আজকে জানলাম যে তাকে ডিবি থেকে এখানে নিয়ে আসছে। এখানে ওরা অ্যাকুইজড হচ্ছে 16 নম্বরে, যার নাম হচ্ছে হাসনাতুল ইসলাম ফায়াজ, একাডেমিক সার্টিফিকেট এবং অ্যাকর্ডিং টু বার্থ সার্টিফিকেট তার বয়স হচ্ছে 17 বছর 3 মাস। হ্যাঁ 17। হ্যাঁ, কিন্তু আমরা যেটা একাডেমিক সার্টিফিকেট অনুযায়ী যেহেতু তার বয়স কম, আমরা বিজ্ঞ আদালতে একটা অ্যাপ্লিকেশন দিয়েছি যে তাকে শিশু আদালতে প্রেরণ করার জন্য এবং রিমান্ড স্থগিত রাখার জন্য বা আমাদের পিটিশনটা নথিভুক্ত করার জন্য। কিন্তু বিজ্ঞ আদালত আমাদের কোনো কথাই শুনলেন না। এটা যেহেতু তাকে সাসপেক্টেড করা হচ্ছে শিশু একাডেমিক সার্টিফিকেট অনুযায়ী, তাহলে অবশ্যই তিনি এটা পেন্ডিং রাখতে পারতেন, বয়স চাষাবাসের জন্য রাখতে পারতেন। কিন্তু বিজ্ঞ আদালত এই শিশুকে 7 দিনের রিমান্ড দিয়েছে। তো দর্শক, এখন আসি রেমিটেন্স বিষয় নিয়ে। রেমিটেন্স নিয়ে একটা মহল জুনায়েদ আহমেদ পলকের নামে মিথ্যাচার করেছে। তিনি নাকি বলেছে যে প্রবাসীরা যদি বৈধ চ্যানেলে মানে ব্যাংকে যদি রেমিটেন্স না পাঠিয়ে হুন্ডিতে রেমিটেন্স পাঠায় তাহলে তাদের দেশে আসতে দেওয়া হবে না। এরকম একটা নিউজ ফেসবুকে ঘুরপাক খাচ্ছে। অনেকে এটা প্রচার করতেছে যে জুনায়েদ আহমেদ পলক এই পোস্ট লিখেছে যে হুন্ডিতে টাকা পাঠালে বা ব্যাংকে যদি টাকা না পাঠায় তাদের দেশে আসতে দেওয়া হবে না। তো এই পোস্টের আবার আওয়ামী লীগের এবং ছাত্রলীগের যারা প্রবাসী আছে, নেতাকর্মীরা আছে, সাপোর্টার আছে, এরা আবার এই পোস্টের প্রতিবাদ করেছে। কিভাবে প্রতিবাদ করেছে? তারা বলছে যে প্রবাসীদের 2 বছর পর পর যখন পাসপোর্ট রিনিউ করা হবে, তখন পাসপোর্ট রিনিউ করার সময় তাদের ব্যাংকের ইনস্টলমেন্ট দিতে হবে 2 বছরের। যে এই 2 বছরে তারা কিভাবে কত টাকা ইনকাম করছে, কত টাকা তারা ব্যাংকে পাঠাচ্ছে, কত টাকা হুন্ডি করেছে। মানে ব্যাংকের ইনস্টলমেন্ট যদি না দিতে পারে তাহলে তার পাসপোর্ট রিনিউ করা যাবে না। এরকম একটা মানে পাল্টা জবাবও দিয়েছে আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা, সমর্থকরা। তো দর্শক, জুনায়েদ আহমেদ পলকের নামে যে মিথ্যাচারটা চালানো হয়েছে সেটার বিষয়ে তিনি মুখ খুলেছেন এবং প্রবাসীদের হাত জোর করে অনুরোধ করেছেন যে আপনারা বৈধ চ্যানেলে মানে ব্যাংকে আপনারা টাকা পাঠান, রেমিটেন্স পাঠান। প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও পরজন্য অনুরোধ করতে চাই, এই মিথ্যা গুজবে আপনারা কান দিবেন না। রেমিটেন্স যারা পাঠানোর বিরুদ্ধে অপপ্রচার করছেন, রেমিটেন্স আপনারা যদি বাংলাদেশে 6 মাস না পাঠান বা আপনারা যদি বৈধ পথে না পাঠান, এই ক্ষতিটা কার হবে? এই ক্ষতিটা হবে আমাদের প্রবাসী ভাই বোনদের পরিবারের, আমাদের দেশের সামগ্রিক উন্নয়নের ক্ষতি হবে। শুধু জুনায়েদ আহমেদ পলকই অনুরোধ করেননি, এইদিকে আমাদের শায়েকও ফতোয়া দিয়ে দিয়েছেন যে হুন্ডির ব্যবসা করা জায়েজ নেই, বৈধ পথে টাকা পাঠাতে হবে। হুন্ডির ব্যবসা তো জায়েজ নেই।
হুন্ডির ব্যবসা যায় সরাসরি বললাম এই জন্য। আর যেই দেশে থেকে টাকা পাঠানো যায় না, সরকারি ব্যবস্থাপনা নাই, এমন কোন কোন দেশ আছে যার বাংলাদেশের সাথে অর্থনৈতিক লেনদেন নাই, তখন আপনি এটা পাঠাতে পারেন এই জন্য, কারণ টাকাটা নষ্ট করার আপনি তো টাকা রোজগার করেছেন কষ্ট করে, সেখান থেকে পাঠাতে পারেন। কিন্তু যেখান থেকে সরকারিভাবে টাকা পাঠানোর সুযোগ আছে সেখানে হুন্ডির ব্যবসা করা হারাম, কারণ আপনি বাংলাদেশের 20 কোটি মানুষের হক নষ্ট করছেন। কারণ একটা টাকা যে ট্যাক্স আসে, এই ট্যাক্সটা আবার মানুষের মধ্যে বন্টন হয়, আপনি দিয়ে বন্টন করতে তাতে বঞ্চন করে আপনি দিয়ে একটা চুরি করে টাকা পাঠিয়ে দিয়েছেন পুরোটা, এটা তো কয়েকজনে পাইছে, বাকিদের টাকা নষ্ট করছেন, এই জন্য আল্লাহর কাছে দায়ী। তো দর্শক, এদিকে আবার ফেস দ্য পিপল জুনাইদ আহমেদ পলককে নিয়ে একটা পোস্ট দিয়েছেন। সেখানে তারা লিখেছেন যে ইন্টারনেট সম্পর্কে পলকে পলকে বদলায় পলকের জাদুর ইন্টারনেট। আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন যে সর্বপ্রথম 18 জুলাই জুনাইদ আহমেদ পলক সাহেব বলেন যে পরিস্থিতি বুঝে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে। এরপর 24 জুলাই বলেন যে আমরা ইন্টারনেট বন্ধ করিনি, আগুনের কারণে বন্ধ হয়ে গেছে। আবার গতকাল 27 জুলাই বলেছেন যে ইন্টারনেট একা একা বন্ধ হয়ে গেছে। তো এই বিষয় নিয়ে অনেকে ট্রল করতেছে যে এরকম একজন মন্ত্রী এক মুখে কয় কথা বলে। তো যাই হোক, ওই বিষয়টা এখানেই বাদ দিলাম। এখন আপনাদের যে নিউজটা দিব, হৃদয় বিদারক একটা নিউজ, এই নিউজটার মাধ্যমে আজকের ভিডিও শেষ করব। রংপুরে শহীদ আবু সাইদ ভাইয়ের মৃত্যুতে যারা কষ্ট পেয়েছেন, আজকের এই নিউজটা শুনলে তার চাইতে দ্বিগুণ কষ্ট আপনারা পাবেন। আপনারা হয়তো অনেকে জানেন এই বিষয়টা, তারপরও আপনাদের যারা জানেন না তাদের জন্য আমি এই বিষয়টা তুলে ধরতেছি। সেটা হলো যে মৃত্যুর 15 মিনিট আগেও ছাত্রদের পানি পান করাইছিলেন এবং বিস্কুট খাওয়াইছিলেন মুগ্ধ। এই পানি পান করানো এবং বিস্কুট খাওয়ানোর 15 মিনিট পর তাকে গুলি করে হত্যা করা হয়। খারাপ অবস্থা। তো দর্শক, মুগ্ধকে কিভাবে গুলি করে হত্যা করা হয়েছিল এই বিষয় নিয়ে সমকাল একটা প্রতিবেদন করেছে। তো ওই প্রতিবেদনটা আপনাদের পড়ে শোনাচ্ছি। তারা শিরোনাম করেছে যে মৃত্যুর 15 মিনিট আগেও ছাত্রদের দিকে পানি দিচ্ছিলেন মুগ্ধ। তার ফেসবুক জুড়ে ছাত্র আন্দোলনের সমর্থনে লেখা অসংখ্য স্ট্যাটাস, তাতে বৈষম্য বঞ্চনা থেকে তৈরি হওয়া ক্ষোভের আগুন। মৃত্যুর আগের দিন সারা দেশে হামলা, রক্তাক্ত ছবি দেখে লিখেছিলেন, এই আহাজারি সইতে পারছেন তো? সেই মীর মাহফুজুর রহমান মুগ্ধকে নিয়েই এখন আহাজারি চলছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক সহ সবার মাঝে। ক্যাম্পাসের প্রিয় মুখকে হারিয়ে কাটছেন তারা। গত 18 জুলাই রাজধানীর উত্তরায় পুলিশের গুলিতে প্রাণ হারায় মুগ্ধ। বিশ্ববিদ্যালয়ের 19 ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি। ভালো খেলোয়াড়, গায়ক, সংগঠক হিসাবে 4 বছর ধরে মুগ্ধতা ছড়িয়েছেন ক্যাম্পাসে। গণিতে স্নাতক শেষ করে গত মার্চে ঢাকায় যান। MBA-তে ভর্তি হন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে, BUP। মৃত্যুর 15 মিনিট আগে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায় ধোঁয়ায় আচ্ছন্ন সড়কে ছোটাছুটি করছেন শিক্ষার্থীরা। এর মধ্যে হাতে পানি ভর্তি বাক্স ও বিস্কুট নিয়ে ছুটছেন মুগ্ধ। ছাত্রদের ডেকে ডেকে বলছেন, পানি লাগবে, কারো পানি লাগবে, পানি। ভিডিওতে দেখা গেল অনেকেই তার কাছ থেকে পানি পান করছেন। কাঁদানে গ্যাসের ঝাঁঝালো ধোঁয়ায় বেশ কয়েকবার চোখ মুছতে দেখা গেল মুগ্ধকে। ওই দিনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে মুগ্ধর সঙ্গে থাকা বন্ধু নাইমুর রহমান আশিক বলেন, কারো বিপদ দেখলে সব সময় ছুটে যেতেন মুগ্ধ। উত্তরায় ছাত্রদের উপর হামলা হচ্ছে শুনে অন্য বন্ধুদের নিয়ে ছুটে যান তাদের পাশে দাঁড়ানোর জন্য। ওই দিন অনেককেই হাসপাতালে নিয়ে গেছি আমিও মুগ্ধ। বিকেল 6টার দিকে ছাত্রদের মাঝে পানি ও বিস্কুট দিয়ে সড়কের ডিভাইডারে বসে বিশ্রাম নিয়েছিলাম। হঠাৎ রাজু কমার্শিয়ালের সামনে থেকে পুলিশ গুলি করতে করতে এগিয়ে এলে সবার সঙ্গে আমরাও দৌড় দিই। হঠাৎ দেখি গুলি লাগায় সড়কে পড়ে গেছে মুগ্ধ। তার কপালে গুলি লেগে ডান কানের নিচ দিয়ে বেরিয়ে যায়। তো তারা পানি পান করানোর পরে
তো দেখলেন আপনারা ভিডিওতে যে কাঁদানি গ্যাসের ধোঁয়ায় ঝাঁঝালো ধোঁয়া সব মানে কিছু পরপর চোখ মুছছিলেন মুগ্ধ। এর কিছু দূর যাওয়ার পরে তারা ওখানে একটা জায়গায় বিশ্রাম নেয়, ডিভাইডারে বিশ্রাম নেওয়ার পরে পুলিশেরা ধাওয়া করে। রাজুক কমার্শিয়ালের দিক থেকে পুলিশেরা গুলি করতে করতে এগিয়ে আসে। তখন সব ছাত্ররা ওখান থেকে উঠে দৌড়ে পালাতে লাগে, কিন্তু দেখে যে মুগ্ধ ওখানে পড়ে আছে। তো পরে তার বন্ধু বলে যে তার মাথায় এখানে গুলি লেগে ডান কানের এই দিক দিয়ে গুলি বের হয়ে যায়, ওখানেই সে মারা যায়। তো তারপরে নিউজে কি বলা হচ্ছে দেখি। হঠাৎ দেখি গুলি লাগায় স্বর্গে পড়ে গেছে মুগ্ধ, তার কপালে গুলি লেগে ডান কানের নিচ দিয়ে বেরিয়ে যায়। ক্রিসেন হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। ওখান থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। মানে এখানে গুলি লেগে এখান দিয়ে বের হয়ে গেছে মাথার ভিতর দিয়ে, তাহলে আর বাসে সঙ্গে সঙ্গে মারা গেছে। মুগ্ধের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়, জন্ম 1998 সালে উত্তরায়, দাফন হয়েছে এখানেই। উত্তরায় ইসলামিক এডুকেশন সোসাইটিতে প্রাথমিক এবং উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। 2019 সালে ভর্তি হন খুলনা বিশ্ববিদ্যালয়ে। লেখাপড়ার পাশাপাশি ফুটবল খেলোয়াড়, গায়ক, গিটারিস্ট ও সংগঠক হিসাবে সুনাম ছিল তার। বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় অনুষ্ঠান শিক্ষা সমাপনী 2023-এর কনভেনশন ছিলেন স্কাউট গ্রুপের ইউনিট লিডার। শ্রেষ্ঠ সংগঠক হিসেবে বাংলাদেশের স্কাউট থেকে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। 3 ভাইয়ের মধ্যে মীর মাহবুবুর রহমান মুগ্ধ ছিলেন যমজ। বড় ভাই মীর মাহমুদুর রহমান দীপ্ত বলেন, পরিবারের সবার আদরের ছিল মুগ্ধ। ঘুরে বেড়াতে পছন্দ করে সে। এমবিএর পাশাপাশি দেশের বাইরে উচ্চ শিক্ষার জন্য IELTS করছিল, কিন্তু সব কিছু এভাবে শেষ হয়ে যাবে কে জানত। মীর মাহবুব রহমান স্নিগ্ধ বলেন, আমাদের 3 ভাইয়ের মধ্যে মায়ের সবচেয়ে বেশি খেয়াল রাখত মুগ্ধ। সব সময় মাকে দেখে শুনে রাখত, ফ্রিল্যান্সিং করে নিজের খরচ চালাতো। মা এখনও কাঁদছেন, বাবা চুপ হয়ে গেছেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক শেখ আব্দুস সামাদ বলেন, অসাধারণ ছেলে ছিল মুগ্ধ। কারোর সঙ্গে কখনো গোলমাল বেয়াদবি করতে শুনিনি। ক্লাসে ওকে বকা দিলে এমনভাবে হেসে দিত, পরে ওকে আর কিছু বলতেই পারতাম না। ক্যাম্পাসে মুগ্ধর জুনিয়র মহিবুল্লাহ বলেন, যে কোনো আয়োজনের সামনের সারিতে থাকতো মুগ্ধ ভাই। বিশ্ববিদ্যালয়ের বন্ধের আগে আন্দোলনে আমরা সক্রিয় ছিলাম। ঢাকা থেকে তিনি আমাদের সাহস দিতেন। নাম প্রকাশ না করার শর্তে 4র্থ বর্ষের বেশ কয়েকজন শিক্ষার্থী জানান, ক্যাম্পাস খুললে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম ফটকের নাম শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ফটক করার জন্য প্রশাসনের কাছে দাবি জানাবেন তারা। তো দর্শক, এই ছিল মুগ্ধর ঘটনা, আপনারা শুনলেন। এইবার এই কোটা আন্দোলনকে ঘিরে অসংখ্য এরকম তাজা প্রাণ ঝরে গেছে, অসংখ্য ভালো ভালো শিক্ষার্থীরা মারা গেছে। এই কথা বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।